কাজটা শুরু করব। তো আগের দিন যখন পড়াচ্ছিলাম তখন আহ কেউ একজন প্রশ্ন করেছিল, তানভীর বোধহয়, যে বি কে কেন কনস্ট্যান্ট বলা হচ্ছে। বি ইজ ইকুয়াল টু H/8 π² IC, এরকম একটা ইকুয়েশন এসছিল, এবং সেখানে বলা হয়েছিল বি হচ্ছে একটা কনস্ট্যান্ট যাকে রোটেশনাল কনস্ট্যান্ট বলা হচ্ছে। তো ওর প্রশ্ন ছিল যে বি কে কেন কনস্ট্যান্ট বলা হচ্ছে, যেহেতু আই ইজ ইকুয়াল টু μ × r², তাহলে কেন আর ভ্যালুটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে এবং মিউ ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে কেন বি কে কনস্ট্যান্ট বলা হচ্ছে। এখানে যে কথাটা বলার সেটা হচ্ছে বি কনস্ট্যান্ট ফর এ গিভেন স্পিসিস অফ মলিকিউলস। মানে তুমি যদি কার্বন মনোক্সাইড নাও বা HCl নাও, কোনো একটা পার্টিকুলার মলিকিউলের জন্য তো আর মিউ ভ্যালুটা চেঞ্জ হবে না। সুতরাং একটা পার্টিকুলার মলিকিউলের জন্য বি ভ্যালুটা কনস্ট্যান্ট হবে। এখানে কনস্ট্যান্টের ব্যাপারটা কিন্তু ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টের মতো নয় যে সব গ্যাসের জন্যই আর ভ্যালু এক হবে। এখানে কনস্ট্যান্ট মানে হচ্ছে একটা পার্টিকুলার স্পিসিসের জন্য বি ভ্যালুটা কনস্ট্যান্ট, সেই হিসেবেই বি কে কনস্ট্যান্ট বলা হয়েছে, রোটেশনাল কনস্ট্যান্ট বলা হয়েছে। এইটা আগের দিন তোমাদের প্রশ্ন ছিল। আমি অ্যাকচুয়ালি তোমরা কি বলতে চাইছো ঠিক মতো আমি বুঝতে পারছিলাম না। তো যাই হোক, উম এটা আমার তখনই বলে দেওয়া উচিত ছিল যখন আমি বি কে ডিফাইন করছিলাম। তো যাই হোক, আপাতত এটা জেনে রাখো, বি একটা কনস্ট্যান্ট ফর এ গিভেন স্পিসিস অফ মলিকিউলস, সেই জন্যই একে কনস্ট্যান্ট বলা হচ্ছে। এবার আমি স্ক্রিন শেয়ার করছি এবং তোমাদের বাকি যে স্পেকট্রোস্কোপির অংশগুলো আছে সেগুলো আমি সহজভাবে যাতে আনসার করা যায় সেইভাবে বলার চেষ্টা করছি। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ সকলে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, তোমাদের আগের দিন রোটেশনাল স্পেকট্রায় একটা এনার্জি লেভেল থেকে আর একটা লেভেলে ট্রানজিশন হলে স্পেকট্রা কিরকম হবে সেটা আমি এঁকে দেখাইনি, তো এখানে একটা ছবি আছে, এটা একটু দেখে রাখতে পারো, যেখানে রোটেশনাল এনার্জি লেভেল এগেনস্ট ওয়েভ নাম্বার একটা প্লট করা আছে। এবং আমি আগের দিন বলেছিলাম যে একটা লেভেল থেকে আর একটা লেভেলে, রোটেশনাল লেভেলে ট্রানজিশন যখন হয় তখন সেটা সিলেকশন রুল মেনে হয়, এবং রোটেশনাল এনার্জির ক্ষেত্রে সেই সিলেকশন রুলটা হচ্ছে ডেল্টা জে ইজ ইকুয়াল টু +-1, যেখানে ডেল্টা জে প্লাস ইন্ডিকেট করে অ্যাবজর্পশন এবং ডেল্টা জে মাইনাস ইন্ডিকেট করে এমিশন। এটা আগের দিন বলেছিলাম। এবং সেই অনুযায়ী দুটো কনজিকিউটিভ রোটেশনাল লেভেলের মধ্যে এনার্জি ডিফারেন্স যদি আমরা ক্যালকুলেট করি, সেই ভ্যালুটা আসে 2b × J+1। এইভাবে আমরা ক্যালকুলেট করে করে, মানে 0 থেকে 1-এ ট্রানজিশন, 1 থেকে 2, 2 থেকে 3, এইভাবে যদি করে করে যাই, তাহলে এনার্জি গ্যাপগুলো দাঁড়িয়েছিল 2b, 4b, 6b, 8b। এই কথাটা আমরা আগের দিন বলেছিলাম। এবং দেখা যাচ্ছে যে একটা কনস্ট্যান্ট গ্যাপিং থেকে যাচ্ছে। 2b পরেরটা 4b হলো, মানে আরো 2b বাড়লো, তারপরেরটা 6b হলো, মানে 4bর সঙ্গে আরো 2b অ্যাড হলো, তারপরেরটা 8b হলো, 6bর সঙ্গে আরো 2b অ্যাড হলো। তাহলে এই 2b ভ্যালুটা যদি আমার জানা থাকে, সেখান থেকে আমি সহজেই কিন্তু ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স বার করতে পারবো। 2b যদি জানা থাকে তাহলে বি জানা থাকবে। বি যদি বার হয়ে যায়, বি ইজ ইকুয়াল টু H/8 π² IC, তাহলে সেখান থেকে আমি আর এর ভ্যালুটা বার করতে পারবো। এবং আর ইকুয়াল টু, দেখো এখানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, আর ইকুয়াল টু H/8 π² μBc² তাহলে তোমাকে যদি অন্য সমস্ত ভ্যালুগুলো দিয়ে দেওয়া হয়, তাহলে তুমি এই ইকুয়েশনের সাহায্যে অবশ্যই আর ভ্যালুটা
বার করতে পারবে। তো এরকম একটা অঙ্ক এক্সাম্পল 6.4-এ যে অঙ্কটা আছে, এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় দেওয়া হতে পারে। ঠিক আছে, মানে এখানে কি দেওয়া আছে যে HCl এর রোটেশনাল স্পেকট্রা দেখা হয়েছে এবং তাতে রোটেশনাল লাইনগুলো ইকুয়ালি স্পেসড এবং তাদের মধ্যে গ্যাপিং হচ্ছে 20.70 সেন্টিমিটার ইনভার্স। এখান থেকে তোমাকে বলছে যে ইন্টারনিউক্লিয়ার বন্ড লেন্থ কত সেটা ক্যালকুলেট করো। তাহলে 2b ভ্যালুটা তোমায় দেওয়া আছে, সেখান থেকে প্রথমে বি এর এক্সপ্রেশন মানে বি কত সেটা বার করে নিলে। এবার বি ইজ ইকুয়াল টু আমরা দেখেছি h/8 পাই স্কোয়ার IC, আই ইজ ইকুয়াল টু মিউ ইন্টু আর স্কোয়ার। তাহলে মিউ ভ্যালুটা বার করে নিলে, দিয়ে আর এর যে এক্সপ্রেশন সেখানে ওটা জাস্ট বসিয়ে দিলেই কিন্তু আর এর ভ্যালুটা চলে আসবে। তো এই পার্টিকুলার এই অঙ্কটা ভালো করে একটুখানি তোমরা দেখবে, পরীক্ষায় কিন্তু এটা আসতে পারে। মানে আমি দেবো আর কি, এটা আমি তোমাদের কোয়েশ্চেন ব্যাংকে এই অঙ্কটাই দেবো, তার আগের অন্য কোনো অঙ্কের দিকে আমি যাচ্ছি না, শুধুমাত্র এক্সাম্পল 6.4-এ যেটা আছে সেটা পরীক্ষায় আসতে পারে। তারপরে দেখো কতগুলো মলিকিউল দেওয়া আছে, H2, HCl, H2O, CH4, CH3Cl, NH3CO। এবার বলছে যে এদের মধ্যে কে কে পিওর রোটেশনাল স্পেকট্রা দেবে। আগের দিন যখন পড়ানো হচ্ছিল তখন এটা বলা হয়েছিল যে পিওর রোটেশনাল স্পেকট্রা পেতে গেলে মলিকিউলের মধ্যে পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকতে হবে। আবার কারা কারা জয়েন করার চেষ্টা করছে, দাঁড়াও দেখি। আচ্ছা, আবার শেয়ার করছি স্ক্রিন। CH4, CH3Cl, NH3CO, এদের মধ্যে রোটেশনালি অ্যাক্টিভ কে কে হবে? তাহলে কার কার মধ্যে পার্মানেন্ট ডাইপোলের অস্তিত্ব আছে দেখো। HCl এ আছে, H2O তে আছে, CH3Cl এ আছে, NH3 তে আছে, CO তে আছে। তাহলে একমাত্র হাইড্রোজেন বাদে এখানে আর যাদের যাদের নাম দেওয়া আছে সবাই কিন্তু পিওর রোটেশনাল স্পেকট্রা দেখাবে। তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে যে কতগুলো মলিকিউল দিয়ে দেওয়া হলো, এদের মধ্যে কে কে পিওর রোটেশনাল স্পেকট্রা দেখাবে। তাহলে উত্তর লেখার সময় প্রথমে এই কথাটা বলতে হবে যে যাদের মধ্যে পার্মানেন্ট ডাইপোল মোমেন্টের অস্তিত্ব আছে তারাই শুধুমাত্র রোটেশনাল স্পেকট্রা দেখাবে। যে মানে যে মলিকিউল গুলোর নাম দেওয়া আছে তাদের মধ্যে কার কার মধ্যে পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট আছে সেটা লিখবে, এবং সুতরাং তারা পিওর রোটেশনাল স্পেকট্রা দেখাবে। এটাই হচ্ছে উত্তর। রোটেশনাল স্পেকট্রা নিয়ে আর কিছু আমার বলার নেই। এরপরে আমি চলে যাচ্ছি ভাইব্রেশনাল স্পেকট্রা অফ ডায়াটমিক মলিকিউলস। যখন রোটেশনাল স্পেকট্রা পড়ানো হয়েছিল তখন তোমাদের বলা হয়েছিল যে এটা একটা মডেল ধরে করা হয়েছে, সেই মডেলটার নাম বলা হয়েছিল রিজিড রোটেটর মডেল। একই রকম ভাবে যখন ভাইব্রেশনাল স্পেকট্রা অফ ডায়াটমিক মলিকিউলস নিয়ে আমরা ডিল করব তখনও একটা মডেল ধরেই এই কাজটা করা হয়, সেটাকে বলা হয় সিম্পল হারমোনিক অসিলেটর মডেল। এবং এই মডেল অনুযায়ী মলিকিউল একটা মিন পজিশনের এগেনস্টে ভাইব্রেট করে। আর মানে একটা স্প্রিং যেমন, তাকে তুমি টেনে দিলে একটা দূরত্ব পর্যন্ত যায়, তারপর আবার সে ইকুইলিব্রিয়াম পজিশনে ফিরে আসে, মলিকিউলটাও যেন
ওই রকম স্প্রিং এর মতো বিহেভ করে, এবং তাকে আমরা এতটাই স্ট্রেচ করি যাতে সে আগের পজিশনে ফিরে আসতে পারে, এবং এই ফিরে আসার ব্যাপারটা গাইডেড হয় হুকস ল দিয়ে। তো হুকস ল দিয়ে গাইডেড হওয়ার ফলে যে এনার্জি এক্সপ্রেশনটা আসে ফর ভাইব্রেশনাল স্পেকট্রা অফ ডায়াটমিক মলিকিউলস, সেই এক্সপ্রেশনটা হলো ইভি ইজ ইকুয়াল টু এইচ নিউ জিরো ইন্টু ভি প্লাস হাফ। কি করে আসছে সেটা বুঝতে গেলে এটা একটা কোয়ান্টাম মেকানিক্যাল ক্যালকুলেশন থেকে আসে, সেখানে আমাদের যাওয়ার দরকার নেই, জাস্ট এনার্জি এক্সপ্রেশনটা জানার দরকার। সেই এক্সপ্রেশনটা হলো ইভি ইজ ইকুয়াল টু এইচ নিউ জিরো ইন্টু ভি প্লাস হাফ, যেখানে এইচ তো জানো প্লাঙ্ক কনস্ট্যান্ট, নিউ জিরো হচ্ছে ফান্ডামেন্টাল ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি অফ অসিলেটর, ভি যেটা স্মল ভি তাকে বলা হচ্ছে ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার। রোটেশনাল স্পেকট্রা পড়ার সময় আমরা দেখেছিলাম জে কে বলা হচ্ছে রোটেশনাল কোয়ান্টাম নাম্বার, সেরকম ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি পড়ার সময়ও একটা কোয়ান্টাম নাম্বারের কথা আমরা জানবো, সেটা হচ্ছে ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার, এবং এর ভ্যালু 0 1 2 3 এরকম ভাবে চলতে থাকে, মানে 4 5 6 যতদূর পর্যন্ত নিয়ে যাওয়া যায় চলতে থাকে। কিন্তু যতদূর পর্যন্ত নিয়ে যাওয়া যায় বললো 20 25 এতদূর পর্যন্ত নিয়ে যাওয়া যায় না, তাহলে কিন্তু মলিকিউলটা ডায়াটমিক মলিকিউল থেকে ভেঙে মানে ডিসোসিয়েট করে যায়। যেহেতু বন্ড ডিসোসিয়েট করে, সুতরাং ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু আমি যত ইচ্ছে তত বলতে পারি না, 0 1 2 3 4 বড়জোর 5 এরকম পর্যন্ত বলতে পারি। নিউ জিরো যেটা, সেটাকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, এবং এর এক্সপ্রেশনটা হচ্ছে 1/2 রুট ওভার কে বাই মিউ। কে কে বলা হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট, ইউনিট হচ্ছে নিউটন পার মিটার, আর মিউ তো তোমরা আগেও দেখলে, মিউ হচ্ছে রিডিউসড মাস অফ দ্য সিস্টেম। এই যে ফোর্স কনস্ট্যান্টের ভ্যালু, এটাই কিন্তু আমরা অ্যাকচুয়ালি হুকস ল থেকে পাই। কিভাবে পাই সেদিকে আর আমি যাচ্ছি না, শুধুমাত্র নিউ জিরোর এক্সপ্রেশনটা কি সেটা মনে রাখো, আর এনার্জি ভ্যালু ফর ভাইব্রেশনাল লেভেল কি আসে সেটা মনে রাখো। এখানে যে এনার্জি এক্সপ্রেশনটা করা হয়েছে সেটা কিন্তু ফ্রিকোয়েন্সির টার্মে, আগের মতোই সেটাকে যদি আমরা ওয়েভ নাম্বারের টার্মে আনতে চাই তাহলে এইচ সি দিয়ে ভাগ করতে হবে, এবং তখন আমার এক্সপ্রেশনটা দাঁড়াবে ভি প্লাস হাফ এইচ নিউ জিরো বাই এইচ সি, বা ভি প্লাস হাফ ইন্টু নিউ জিরো বাই সি কে আমরা ওমেগা ই বার বলছি। এটা হচ্ছে ম্যাম মানে, জিটা আরেকবার বলবেন কি বললেন? হ্যাঁ কোনটা বলো? জি, জিবিটা। জি ভি হচ্ছে যখন আমরা এনার্জিকে ওয়েভ নাম্বার ইউনিটে এক্সপ্রেস করছি, তখন তাহলে আমাকে আগে যে এনার্জি এক্সপ্রেশন পেয়েছিলাম যেটা কিনা ফ্রিকোয়েন্সির টার্মে ছিল, তাকে এইচ সি দিয়ে ভাগ করব, ঠিক আছে? আচ্ছা। ইভি হচ্ছে কত পেয়েছিলাম, ভি প্লাস হাফ এইচ নিউ জিরো, তাহলে তাকে যদি এইচ সি দিয়ে ভাগ করি, ভি প্লাস হাফ এইচ নিউ জিরো বাই এইচ সি, এইচ এইচ কেটে গেল, নিউ জিরো বাই সি, নিউ জিরো বাই সি কে আমরা ওমেগা ই বার বলছি, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? হুম। তাহলে ওয়েভ নাম্বার ইউনিটে যদি এক্সপ্রেস করতে হয় তাহলে এনার্জি এক্সপ্রেশন আসবে ভি প্লাস হাফ ওমেগা ই বার, আর যদি ফ্রিকোয়েন্সি ইউনিটে এক্সপ্রেস করতে হয় তাহলে এক্সপ্রেশন আসবে ভি প্লাস হাফ এইচ নিউ জিরো। এইটা মনে রাখবে যে তোমাকে কি টার্মে প্রকাশ করতে বলেছে, ওয়েভ নাম্বার ইউনিটে এক্সপ্রেস করতে বলেছে না তোমাকে ফ্রিকোয়েন্সির টার্মে এক্সপ্রেস করতে বলেছে, এটা মনে রাখতে হবে। এবং ওমেগা ই ইজ ইকুয়াল টু, তাহলে নিউ জিরো বাই সি যদি হয় তাহলে সেখান থেকে আমরা ওমেগা ই ইজ ইকুয়াল টু লিখতে পারবো, মানে ফোর্স কনস্ট্যান্টের টার্মে যদি লিখতে হয় তাহলে এক্সপ্রেশনটা লিখবো কি 1/2 পাই সি ইন্টু রুট ওভার কে বাই মিউ। যখন আমরা নিউ জিরো লিখছিলাম, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি যখন লিখছিলাম, ভ্যালুটা আসছিল 1/2 পাই রুট ওভার কে বাই মিউ, আর ওয়েভ নাম্বার ইউনিটে যখন লিখবো জাস্ট একটা সি দিয়ে ভাগ হবে, তাহলে ওমেগা ই বার হয়ে যাবে 1/2 পাই সি ইন্টু রুট ওভার কে বাই মিউ।
এই এক্সপ্রেশন গুলো খালি মনে রাখবে। এবার হচ্ছে আগে যেরকম বলা হয়েছিল যে রোটেশনাল স্পেকট্রা হতে গেলে মলিকিউলের মধ্যে পার্মানেন্ট ডাইপোল মোমেন্টের অস্তিত্ব থাকতে হবে। ভাইব্রেশনাল স্পেকট্রা পেতে গেলে মানে ভাইব্রেশনাল ট্রানজিশন পসিবল হবে তখনই যদি মলিকিউলের মধ্যে ফ্লাকচুয়েটিং ডাইপোল মোমেন্টের অস্তিত্ব থাকে। ওটাতে হচ্ছে পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট আর এটা হচ্ছে ফ্লাকচুয়েটিং ডাইপোল মোমেন্ট, মানে ডিউরিং ট্রানজিশন যদি ডাইপোল মোমেন্টের চেঞ্জ হয় কোনো রকম ভাবে তবেই কিন্তু ভাইব্রেশনালি অ্যাক্টিভ হবে। এবং ভাইব্রেশনাল স্পেকট্রা ও রোটেশনাল স্পেকট্রার মতো সিলেকশন রুল দ্বারা গাইডেড। এবং এখানে সিলেকশন রুলটা হচ্ছে ডেল্টা ভি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। রোটেশনাল স্পেকট্রায় ছিল ডেল্টা জে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1, আর ভাইব্রেশনাল স্পেকট্রায় হচ্ছে ডেল্টা ভি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1, যেখানে ডেল্টা ভি প্লাস 1 এটা ইন্ডিকেট করছে অ্যাবজর্পশন আর ডেল্টা ভি মাইনাস 1 এটা ইন্ডিকেট করছে এমিশন। তাহলে যদি ভাইব্রেশনাল ট্রানজিশন ফ্রম লেভেল ভি টু ভি ড্যাশড এটা হয়ে থাকে, এখানে দেখো একটা ছবি আছে, ভি থেকে ভি ড্যাশড লেভেলে যদি ট্রানজিশন হয়ে থাকে মানে ভি ইজ ইকুয়াল টু 0 থেকে যদি ভি ইজ ইকুয়াল টু 1 বা ভি ইজ ইকুয়াল টু 1 থেকে ভি ইজ ইকুয়াল টু 2 এই লেভেলগুলোতে যদি ট্রানজিশন হয়ে থাকে তাহলে তাদের মধ্যে এনার্জি ডিফারেন্স কত হবে সেটাকে ক্যালকুলেট করতে হবে। আগে যেমন আমরা রোটেশনাল স্পেকট্রায় করেছিলাম, ভাইব্রেশনাল স্পেকট্রায়ও সেটা আমাদের করতে হবে এবং সেই ভ্যালুটা আসবে যদি এখানে ওয়েভ নাম্বার ইউনিটে করি তাহলে জি ভি ড্যাশড মাইনাস জি ভি ইজ ইকুয়াল টু ভি ড্যাশড প্লাস হাফ ওমেগা ই বার মাইনাস ভি প্লাস হাফ ওমেগা ই বার, অর্থাৎ ভি ড্যাশড মাইনাস ভি ইন্টু ওমেগা ই বার। তাহলে ভি থেকে ভি ড্যাশড লেভেলে যদি ট্রানজিশন হয় তাহলে এনার্জি গ্যাপ বিটুইন দ্য ভাইব্রেশনাল লেভেলস উইল বি ইকুয়াল টু ভি ড্যাশড মাইনাস ভি মানে ডেল্টা ভি ইন্টু ওমেগা ই বার, এবং এটা সবসময় ডেল্টা ভি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1 এই সিলেকশন রুলটা মেনেই হবে। এরপরে আমরা তলায় দেখো একটা গ্রাফ রয়েছে, সেখানে মানে একটা গ্রাফ না, একটা গ্রাফের মধ্যে অ্যাকচুয়ালি দুটো গ্রাফকে দেখানো হয়েছে এবং গ্রাফটায় কি প্লট করা হয়েছে, এনার্জি ভার্সেস ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সকে প্লট করা হয়েছে। একটা দেখো মানে একটা কমপ্লিট একটা সুন্দর প্যারাবোলা আছে, যখন মলিকিউল সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে মানে মিন পজিশনের এগেনস্টে মলিকিউলটা ভাইব্রেট করছে, তখন এমনি যে পিওর একটা প্যারাবোলা আছে যার মানে যেখানে প্রত্যেকটা লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ সমান, সেই ধরনের একটা প্যারাবোলা পাচ্ছি। তাহলে সিম্পল হারমোনিক মোশন যদি এক্সিকিউট করে তাহলে ভাইব্রেশনাল লেভেলগুলো ইকুয়ালি স্পেসড হবে এবং আমরা একটা পুরো প্যারাবোলিক নেচারের একটা কার্ভ আছে সেটাকে পাবো। কিন্তু ইন অ্যাকচুয়াল প্র্যাকটিস আমরা যেহেতু দেখি যে মলিকিউল ডিসোসিয়েট করে অ্যাটমে পরিণত হয়, তাহলে নিশ্চয়ই এই যে গ্যাপগুলোর মধ্যে স্পেসিং সমান বলছি সেটা নিশ্চয়ই থাকে না। আর একটা গ্রাফও আছে ওই গ্রাফটার সাথে, যেটাতে দেখো যে যেটা আর কি হারমোনিক ভাইব্রেশন মেনে চলছে তার গা দিয়েই আর একটা গ্রাফ আছে যেটা মানে ওরকম পুরো সোজা উঠে না গিয়ে কিছু দূর একই রকম যাওয়ার পর ডেভিয়েট করেছে, প্যারাবোলার নেচার থেকে খানিকটা ডেভিয়েট করেছে। এই যে সেকেন্ড যে তোমাদের লাইনটা সেটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করছে যে মলিকিউল সবসময় হারমোনিক মানে মোশন এক্সিকিউট করতে পারে না, তার মধ্যে কিছু অ্যানহারমোনিসিটি আছে যার ফলেই মলিকিউল কিন্তু ডিসোসিয়েট করে অ্যাটমে পরিণত হয়। তো তোমাকে যদি বলে যে তুমি গ্রাফে সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করলে কিরকম আকার হবে, ভাইব্রেশনাল স্পেকট্রা কিরকম হবে সেটার ছবি আঁকো, এবং সেখান থেকে ডেভিয়েশন যদি এসে যায় তাহলে কিরকম হবে তার ছবি আঁকো, তাহলে একটা গ্রাফ দিয়েও দেখাতে পারো, একটা পুরো সুন্দর প্যারাবোলা আঁকবে,
আর একটা হচ্ছে তার সেই প্যারাবোলাটার জাস্ট একটু আগে দিয়ে আর একটা প্যারাবোলা শুরু করে খানিকটা একই রকম গিয়ে তারপর তাকে একটুখানি বেঁকিয়ে দেবে, যাতে বোঝা যাবে যে যত তুমি মানে মলিকিউলকে তো তুমি মিন পজিশনের এগেনস্টে ভাইব্রেট করছিলে, এবং ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বারগুলো কি ইন্ডিকেট করছিল তুমি কত জোরে ওকে ভাইব্রেট করছো। তাহলে ভি ইজ ইকুয়াল টু 0 থেকে যখন 1-এ যাবে, 1 থেকে যখন 2-তে যাবে, তখন মিন পজিশনের এগেনস্টে ভাইব্রেশনটা ক্রমশই বাড়তে থাকছে। মানে স্প্রিংকে তুমি একদিকে টেনে নিয়ে যাচ্ছ, এখনো পর্যন্ত সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করার সময় মানে যতক্ষণ এক্সিকিউট করছে ততক্ষণ আবার সে মিন পজিশনেই ফিরে আসছে, কিন্তু স্প্রিং এর এই ক্ষমতাটা তো অসীম নয়। তুমি এমন এত জোর স্প্রিংকে আর কি স্ট্রেচ করে দিলে সে আর আগের অবস্থানে ফিরে আসতে পারলো না। তখনই তাহলে এই অ্যানহারমোনিসিটি তার মধ্যে ইন্ট্রোডিউসড হলো, এবং অ্যানহারমোনিসিটি ইন্ট্রোডিউসড হওয়ার ফলে কিন্তু এই যে এনার্জি লেভেলগুলো সেগুলো আর ইকুইস্পেসড রইলো না। যত ভি ভ্যালু বাড়তে থাকবে দেখা যাবে যে এনার্জি ভ্যালু মানে এনার্জি লেভেলগুলোর মধ্যে গ্যাপ ক্রমশ কমতে থাকছে, এবং কমতে কমতে এক সময় দেখো ওপরে একটা লাইন আছে, ডটেড লাইন, সেখানে গিয়ে আর কি এনার্জি গ্যাপ প্রায় কিছু নেই এরকম অবস্থায় পৌঁছাচ্ছে। এরকম অবস্থায় যখন পৌঁছাবে তখন আমরা বলতে পারবো যে মলিকিউল ডিসোসিয়েট করেছে। এবং তাহলে মলিকিউল যদি ডিসোসিয়েট করে তার জন্য তাহলে এনার্জি গ্যাপটা আগে আমরা যেরকম ভাবে ক্যালকুলেট করছিলাম সেভাবে ক্যালকুলেট করলে হবে না, এবং সিলেকশন রুল যেটা আমরা আগে ইউজ করছিলাম সেটা ইউজ করলে হবে না। মলিকিউলের মধ্যে যখন অ্যানহারমোনিসিটি ইন্ট্রোডিউসড হবে তখন সেই অ্যানহারমোনিসিটি কতটা ইন্ট্রোডিউসড হলো সেটা বোঝার জন্য একটা এক্সপ্রেশন আছে যেটা বিজ্ঞানী মোর্স দিয়েছিলেন আর কি। তো সেই এক্সপ্রেশনটা হচ্ছে ভিআর ইজ ইকুয়াল টু ডিই ইন্টু 1 - e⁻² ইন্টু r - re হোল স্কোয়ার। এই যে এক্সপ্রেশনটা এটাকে বলা হচ্ছে মোর্স পোটেনশিয়াল, এবং এটাকে এনার্জি এক্সপ্রেশনের মধ্যে ইন্ট্রোডিউস করলে আগে আমরা যা এনার্জি লেভেলের এক্সপ্রেশন পেয়েছিলাম তার থেকে এনার্জি লেভেলের এক্সপ্রেশনটা একটু চেঞ্জ হয়, এবং তার উপর বেস করে সিলেকশন রুল সেটাও একটু চেঞ্জ হয়। আগে আমরা পড়েছিলাম সিলেকশন রুল হচ্ছে ডেল্টা ভি ইজ ইকুয়াল টু +-1, কিন্তু অ্যানহারমোনিসিটি ইন্ট্রোডিউসড হলে ডেল্টা ভি শুধুমাত্র +-1ই হবে না, +-2ও হতে পারে, +-3ও হতে পারে। এত কিছু ডিটেলে তোমাদের যাওয়ার দরকার নেই, শুধুমাত্র হারমোনিক মোশন এক্সিকিউট করলে কিরকম গ্রাফের নেচার হবে, মানে এনার্জি ভার্সেস ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সের গ্রাফটা কিরকম হবে সেটা আঁকতে হবে। আর যদি অ্যানহারমোনিসিটি ইন্ট্রোডিউসড হয় তাহলে কিরকম গ্রাফের নেচারটা হবে সেটা তোমাকে আঁকতে পারতে হবে। আর বড়জোর মোর্স পোটেনশিয়াল বলতে কি বোঝো বলতে ওই তোমার যেটা ভিআর ইজ ইকুয়াল টু ডিই ইন্টু 1 - e⁻² ইন্টু r - r ইকুইলিব্রিয়াম তার হোল স্কোয়ার, এই যে এক্সপ্রেশনটা আছে এটা খালি মনে রাখবে। তাহলে ভাইব্রেশনাল স্পেকট্রা থেকে মনে রাখার কি কি দাঁড়ালো? এক হচ্ছে প্রথমে যে এনার্জি এক্সপ্রেশন পেয়েছিল সেটা, সেখান থেকে কি করে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশনটা পাবে, যেটা ফ্রিকোয়েন্সির টার্মে পেয়েছিলে তাকে ওয়েভ নাম্বারের টার্মে এক্সপ্রেস করলে এনার্জি এক্সপ্রেশনটা কি আসে সেটা পড়বে। আর হচ্ছে ভাইব্রেশনাল স্পেকট্রার সিলেকশন রুলটা কি যদি সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করে এটা পড়বে, এবং কি শর্তে মলিকিউল ভাইব্রেশনালি অ্যাক্টিভ হবে সেটাও মনে রাখতে হবে। এই অংশ থেকে এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে ভাইব্রেশনাল স্পেকট্রার সাথে রিলেটেড না, সেটা হচ্ছে আমার রোটেশনাল স্পেকট্রার সাথে রিলেটেড। রোটেশনাল স্পেকট্রা থেকে আমরা কি করেছিলাম না ইন্টারনিউক্লিয়ার বন্ড ডিস্টেন্স আমরা বার করেছিলাম বাই ক্যালকুলেশন অফ বি ভ্যালু। বি ভ্যালুকে ক্যালকুলেট করে আমরা সেখান থেকে মানে বি ভ্যালু থেকে আমরা অ্যাকচুয়ালি বার করেছিলাম আর ভ্যালু কত হবে। এবার বলছে যে যদি কোনো মলিকিউলের মধ্যে কোনো অ্যাটমের
অ্যাটমটা তার আইসোটোপ দিয়ে সাবস্টিটিউট করা হয়, তাহলে কিরকম চেঞ্জ হবে বি ভ্যালুতে? এটা তোমাকে তোমাকে কোনো অঙ্ক দিল না, এমনি জানতে চাইলো। মানে তোমার ধরো HCl এর যে স্পেকট্রাম নিয়েছিলে তাতে H1Cl35 ছিল, তার জায়গায় তুমি H1Cl37 দিয়ে দিলে, তাহলে কি বি ভ্যালু কোনো রকম ভাবে চেঞ্জ হবে? এই প্রশ্নটা তোমাকে দেওয়া হতে পারে। তখন কি করবে না, আমার যখন আইসোটোপ দিয়ে সাবস্টিটিউট করলাম তখন ধরে নিলাম তার বি ভ্যালুকে আমি বি ড্যাশ বলে ডিনোট করলাম। এমনি ছিল, মানে যখন শুধু H1Cl35 ছিল তখন বি ভ্যালুকে আমি শুধু বি রাখলাম। তাহলে বি ড্যাশ বাই বি এই রেশিও যদি করি, সেই রেশিও থেকে আলটিমেটলি আমাদের এসে দাঁড়াবে কি, বি ড্যাশ বাই বি ইজ ইকুয়াল টু আই বাই আই ড্যাশ। এবার আই ইজ ইকুয়াল টু আমরা জানি মিউ ইন্টু আর স্কোয়ার। তো এখানে যেটা বলার কথা সেটা হচ্ছে আইসোটোপিক সাবস্টিটিউশন যখন করা হয় তখন কিন্তু যেটা চেঞ্জ হয় সেটা মিউ ভ্যালু, কিন্তু ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সের ভ্যালুটা কখনোই চেঞ্জ হয় না। তাহলে বি ড্যাশ বাই বি ভ্যালুটাও ডিপেন্ড করবে, যখন H1Cl35 আছে তখন রিডিউসড মাস কত, আর যখন H1Cl37 আছে তখন রিডিউসড মাস কত। তাহলে বি ড্যাশ বাই বি এর রেশিওটা অ্যাকচুয়ালি এদের রিডিউসড মাসের রেশিও হবে, কিন্তু সেখানে ইন্টারনিউক্লিয়ার বন্ড ডিস্টেন্সের কোনো প্রভাব থাকবে না, কারণ আর ভ্যালুটা আইসোটোপিক সাবস্টিটিউশনে কোনো রকম ভাবেই চেঞ্জ হয় না। এইটা তাহলে তোমাকে একটা অঙ্কের আকারে জাস্ট দিতে পারে, কিচ্ছু করতে হবে না, জাস্ট ওই বি ড্যাশ বাই বি ইজ ইকুয়াল টু মিউ বাই মিউ ড্যাশ লিখবে এবং বলে দেবে যখন আইসোটোপিক সাবস্টিটিউশন হচ্ছে তখন মিউ আর মিউ ড্যাশের ভ্যালুটা এক হচ্ছে না, সুতরাং বি কখনোই বি ড্যাশের সাথে সমান হবে না, তার থেকে একটু আলাদা হবে। বোঝা গেছে কথাটা? হ্যালো, বোঝা গেছে? ম্যাডাম একটা হ্যাঁ ম্যাম। কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলো। বলছি ম্যাডাম, আমরা যদি ওই মোমেন্ট অফ ইনার্সিয়ার ফরম্যাটে লিখে যদি কেটে দিই আর স্কোয়ারটাকে, তাহলেও তো মিউ বাই মিউ ড্যাশই চলে আসছে আপনার। হ্যাঁ, তাহলেও চলে আসছে, একবারেই লিখে দেবে ওখানে, তাহলে চলে আসবে। ও আচ্ছা আচ্ছা, মিউ ওকে। বাই মানে তোমার জাস্ট ওইটা দেখাতে হবে, বি ড্যাশ বাই বি ইজ ইকুয়াল টু মিউ বাই মিউ ড্যাশ। এবার আচ্ছা, বলবে বুঝতে যে পারছি। আমি যখন আইসোটোপিক সাবস্টিটিউশন করেছি তখন তাহলে মিউ ভ্যালুগুলো চেঞ্জ হয়েছে, তাহলে তার রেশিওটাই থেকে যাচ্ছে। এবং হুম, হুম, হুম। যেহেতু আইসোটোপিক সাবস্টিটিউশনে আর ভ্যালুটা কোনো রকম ভাবে চেঞ্জ হয় না, এই কথাটা কিন্তু উল্লেখ করতে হবে, না হলে হঠাৎ করে আর কোথায় চলে গেল এই প্রশ্ন আসতে পারে। তাহলে ওই কথাটা ভিতরেই থাকে। সুতরাং বি ড্যাশ বাই বি এর রেশিওতে শুধুমাত্র মিউ আর মিউ ড্যাশটি থাকবে। ওকে ম্যাম, ঠিক ওকে ম্যাম। আছে? হুম হুম। আচ্ছা, এরপরে যেটা, সেটা খুব একটা বেশি পড়ার দরকার নেই, খালি আমি বলে দিচ্ছি, আহ, এটা খালি শুনে রাখো যে এতক্ষণ আমরা ভাইব্রেশনাল স্পেকট্রা পড়ছিলাম ডায়াটমিক মলিকিউলে, কিন্তু মানে শুধুমাত্র ডায়াটমিক মলিকিউলই কি ভাইব্রেশনাল স্পেকট্রা দেয় তা তো নয়, পলিঅ্যাটমিক মলিকিউলও ভাইব্রেশনাল স্পেকট্রা দিতে পারে। সেক্ষেত্রে মলিকিউলটা কি ধরনের তার উপর ডিপেন্ড করবে, মানে তার ভাইব্রেশনাল মোড কতগুলো হবে। যদি মলিকিউলটা লিনিয়ার হয় তাহলে তার ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম উইল বি গিভেন বাই 3n-5, যেখানে n হচ্ছে তার মধ্যে কতগুলো অ্যাটম আছে সেটা ডিপেন্ড করবে। আর যদি মলিকিউলটা নন লিনিয়ার হয় তাহলে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম উইল বি ইকুয়াল টু 3n-6। এবার এটা একটা উদাহরণ দিয়ে জাস্ট বলে দিচ্ছি। আমি ধরো কার্বন ডাই অক্সাইড এবং H2O নিয়েছি। কার্বন ডাই অক্সাইড লিনিয়ার মলিকিউল, তাহলে তার ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে? কার্বন ডাই অক্সাইডে 3টে অ্যাটম আছে, কার্বন আর 2টো অক্সিজেন, তাহলে 3 × 3 - 5, তার মানে 9 - 5 ইজ ইকুয়াল টু 4। তাহলে কার্বন ডাই অক্সাইড মলিকিউলের 4টে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম থাকবে।
হ্যাঁ, এই 4টে ডিগ্রিজ অফ ফ্রিডমের মধ্যে কিন্তু সবাই ভাইব্রেশনালি অ্যাক্টিভ হবে এরকম নয়। 4টে ডিগ্রিজ অফ ভাইব্রেশন কি কি? একটা হচ্ছে স্ট্রেচিং ভাইব্রেশন, একটা হচ্ছে মানে সিমেট্রিক স্ট্রেচিং ভাইব্রেশন, একটা হচ্ছে অ্যান্টি সিমেট্রিক স্ট্রেচিং ভাইব্রেশন। এই দুটো হচ্ছে স্ট্রেচিং ভাইব্রেশনের মধ্যে পড়লো। তাছাড়াও এর আর এক ধরনের ভাইব্রেশনাল মোড হয়, সেটাকে বলা হয় বেন্ডিং মোড। বেন্ডিং মোডেরও দুটো ভাগ আছে, টুইস্টিং আর সিজারিং। এত কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট মনে রাখো যে 4টে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম হয়, তার মধ্যে দুটো ভাইব্রেশনালি অ্যাক্টিভ হয় এবং বাকি মানে টোটাল 4টের মধ্যে বেন্ডিং যেগুলো সেগুলো ভাইব্রেশনালি অ্যাক্টিভ হয়। আর স্ট্রেচিং যে দুটো, তাদের মধ্যে অ্যান্টিসিমেট্রিক স্ট্রেচিং যেটা, সেটা ভাইব্রেশনালি অ্যাক্টিভ হয়। পরের পেজে দেখো ছবি আঁকা আছে, সিমেট্রিক স্ট্রেচিং, অ্যাসিমেট্রিক মানে অ্যান্টিসিমেট্রিক স্ট্রেচিং এবং বেন্ডিং, এই 3টে জিনিস আঁকা আছে। বেন্ডিং এর দুটো ভাগ আলাদা করে দেখায়নি, কিন্তু দুটো ভাগ আছে। দুটো ভাগ মিলে অ্যাকচুয়ালি একটাই সিগন্যাল দেয়, সেই জন্য ওটা একটা করে দেখিয়েছে। তাহলে দুটো মোড এখানে ভাইব্রেশনালি অ্যাক্টিভ হয় এবং একটা মোড ভাইব্রেশনালি ইনঅ্যাক্টিভ হয়। আমরা কি বলেছিলাম না, ভাইব্রেশনাল স্পেকট্রা পেতে গেলে মলিকিউলের ফ্লাকচুয়েটিং ডাইপোল মোমেন্ট থাকতে হবে। তো সেই ফ্লাকচুয়েটিং ডাইপোল মোমেন্ট অ্যান্টিসিমেট্রিক স্ট্রেচিং এবং বেন্ডিং এ আছে, কিন্তু সিমেট্রিক স্ট্রেচিং এ নেই। এটা হলো লিনিয়ার মলিকিউলের ক্ষেত্রে। এবার নন লিনিয়ার মলিকিউল উদাহরণ হিসেবে আমরা H2O কে নিতে পারি। তাহলে তার ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম কি হবে? ফর্মুলা বলছে 3n-6 হবে। তাহলে 3 × 3 - 6, তার মানে 9 - 6 = 3 হবে। দেখো পরের ছবিটাই রয়েছে, যেটা ওয়াটারের আর কি মানে স্ট্রেচিং এবং বেন্ডিং মোড। সেখানে দেখো সিমেট্রিক স্ট্রেচিং, অ্যান্টিসিমেট্রিক স্ট্রেচিং আর বেন্ডিং সবকিছু এখানে দেখানো আছে। তো এইগুলো পরীক্ষায় দিলে এরকম ভাবে দেওয়া হবে যে কার্বন ডাই অক্সাইডের, যদি দেওয়া হয় যে কার্বন ডাই অক্সাইডের কতগুলো ভাইব্রেশনাল মোড হয় এবং তার মধ্যে ভাইব্রেশনালি অ্যাক্টিভ কোনটা। ছবি এঁকে দেখাতে হবে না, কিচ্ছু না, জাস্ট ফর্মুলা দিয়ে বার করবে এতগুলো হয় টোটাল, তার মধ্যে দুটো হচ্ছে ভাইব্রেশনালি অ্যাক্টিভ বলে লিখে ছেড়ে দেবে। কিন্তু বেশি। ম্যাডাম একটা কোশ্চেন আছে, হ্যাঁ বলো। বলছি কোনটা লিনিয়ার আর কোনটা নন লিনিয়ার সেটা কি করে বুঝবো? কেন কার্বন ডাই অক্সাইড লিনিয়ার জানো? তোমাকে আমি মানে জটিল প্রশ্ন দেবো কেন? এই কার্বন ডাই অক্সাইড আর জলের মধ্যেই আমি সীমাবদ্ধ থাকবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে সেটাই। আর ঝামেলায় গেলে তো অনেক মুশকিল আছে, অত ঝামেলায় যাব না, শুধু কার্বন ডাই অক্সাইড আর ওয়াটারেরটা জানলেই চলে যাবে। ঠিক আছে, তারপরে দেখো ওকে ম্যাম। একটা প্রশ্ন দেওয়া আছে, কতগুলো মলিকিউল দেওয়া আছে, H2 HCl CO2 H2O CH3Cl NH3 C6 H6 N2। এদের মধ্যে বলছে কারা কারা ভাইব্রেশনাল স্পেকট্রা দেবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি H2 এবং N2, এরা হচ্ছে হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউল। তো এদের মধ্যে পার্মানেন্ট ডাইপোল মোমেন্টও নেই বা ফ্লাকচুয়েটিং ডাইপোল মোমেন্টও হওয়া সম্ভব নয়। তাহলে এই দুজন বাদ চলে যাবে, বাকি সবাই কিন্তু ভাইব্রেশনাল স্পেকট্রা দেবে। অল দ্য মলিকিউলস এক্সেপ্ট হাইড্রোজেন নাইট্রোজেন উইল শো ভাইব্রেশনাল স্পেকট্রা বিকজ দ্য ভাইব্রেশনস আর অ্যাকম্পানিড বাই এ চেঞ্জ ইন ডাইপোল মোমেন্ট। তাহলে এরকম প্রশ্নও কিন্তু আসতে পারে যে কতগুলো তোমাকে দেওয়া হলো, এর আগে রোটেশনাল স্পেকট্রাও দেওয়া হয়েছিল, এখানেও এরকম দেওয়া হলো, কতগুলো মলিকিউল দেওয়া হলো, এর মধ্যে কে ভাইব্রেশনাল স্পেকট্রা দেবে, এরকম প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি তোমাদের ইলেকট্রনিক স্পেকট্রাতে। রামান স্পেকট্রা আমি বলছি না, ইলেকট্রনিক স্পেকট্রাতে চলে যাচ্ছি। ইলেকট্রনিক স্পেকট্রা কিন্তু রোটেশনাল বা ভাইব্রেশনাল স্পেকট্রার থেকে অনেক বেশি কমপ্লেক্স। ফিজিক্স। আচ্ছা,
ইলেকট্রনিক স্পেকট্রা কিন্তু রোটেশনাল এবং ভাইব্রেশনাল স্পেকট্রার থেকে অনেক বেশি কমপ্লেক্স। কেন বেশি কমপ্লেক্স? কারণ আগের দিনই আমি তোমাদের বোর্ডে ছবি এঁকে দেখাচ্ছিলাম, যখন একটা ইলেকট্রনিক ট্রানজিশন হয়, ইলেকট্রনিক লেভেলের সাথে কিন্তু অ্যাসোসিয়েটেড ভাইব্রেশনাল এবং ভাইব্রেশনাল লেভেলের সাথে অ্যাসোসিয়েটেড রোটেশনাল লেভেল থাকে। তাহলে একটা ইলেকট্রনিক ট্রানজিশন হওয়া মানে কিন্তু ভাইব্রেশনাল ট্রানজিশনও সাথে সাথে হওয়া এবং সাথে সাথে রোটেশনাল ট্রানজিশনও হওয়া। তিন ধরনের ট্রানজিশন হওয়ার ফলে ইলেকট্রনিক স্পেকট্রার নেচারটা কিন্তু অনেকটাই জটিল হয়, রাদার দেন আগে যেগুলো পড়লাম রোটেশনাল বা ভাইব্রেশনাল স্পেকট্রা। কিন্তু সমস্ত মলিকিউলই ইলেকট্রনিক স্পেকট্রা দেবে, কারণ যখনই কোনো ইলেকট্রনিক ট্রানজিশন হচ্ছে তার মানে হচ্ছে ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট অফ মলিকিউল, সেটা কিন্তু মানে ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হচ্ছে এবং তার মানে তার ডাইপোল মোমেন্টের সবসময় চেঞ্জ হচ্ছে। তাহলে যে কোনো ইলেকট্রনিক ট্রানজিশনই হোক না কেন সে কিন্তু সবসময় ইলেকট্রনিক স্পেকট্রা দেবে। এবং ইলেকট্রনিক স্পেকট্রাও আগের মতোই, অন্য দুটো স্পেকট্রার মতোই কিছু সিলেকশন রুল দ্বারা আর কি গাইডেড হয়, যদিও সব ক্ষেত্রে সেগুলো যে খুব স্ট্রিক্টলি ফলোড হয় এরকম ব্যাপার নয়। তো সেই রুলগুলো কি কি না, ইলেকট্রন ট্রানজিশন এমন দুটো স্টেটের মধ্যে হবে যার ফলে টোটাল স্পিন অফ দ্য মলিকিউলটা এই দুটো স্টেটের মধ্যে অক্ষুণ্ণ থাকে, অর্থাৎ ডেল্টা এস ভ্যালুটা 0 হয়। কি ব্যাপারটা আমি পরে বলছি। ট্রানজিশন বিটুইন সিমেট্রিক অ্যান্ড অ্যান্টিসিমেট্রিক স্টেটস আর অ্যালাউড। আগে তোমাদের যখন ক্রিস্টাল ফিল্ড থিওরি পড়াচ্ছিলাম তখন জিরাডে আনজিরাডে এই ব্যাপারগুলো একটু একটু বলছিলাম। তো এখানে ইলেকট্রনিক ট্রানজিশনের ক্ষেত্রে এই কথা বলা হচ্ছে যে জিরাডে টু আনজিরাডে এই ব্যাপারটা মানে এইটা হচ্ছে তোমার মানে এই ট্রানজিশনটা অ্যালাউড, কিন্তু জিরাডে থেকে জিরাডে বা আনজিরাডে থেকে আনজিরাডে এই ট্রানজিশন গুলো অ্যালাউড নয়। এইগুলো নিয়ে আর কমপ্লেক্সিটিতে যেতে চাইছি না। এরপরে যেটা চলে যাচ্ছি সেটা হচ্ছে ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপাল, যেটা অ্যাকচুয়ালি ইলেকট্রনিক স্পেকট্রা পড়তে গেলে খুব গুরুত্বপূর্ণ একটা প্রিন্সিপাল হচ্ছে ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপাল। দেখো, ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপাল যেখানে লেখা আছে তার পাশে একটা ছবি আঁকা আছে। ছবিতে দুটো লেভেলকে দেখানো হয়েছে। তলার যে লেভেলটা সেটা হচ্ছে গ্রাউন্ড ইলেকট্রনিক লেভেল, উপরের যে আর একটা লেভেল আছে সেটা হচ্ছে এক্সাইটেড ইলেকট্রনিক লেভেল। গ্রাউন্ড লেভেলের মধ্যে আবার আর একটা ছোট করে লেভেল আছে, সেটা হচ্ছে গ্রাউন্ড ইলেকট্রনিক লেভেলের অন্তর্গত ভাইব্রেশনাল লেভেল। একই রকম ভাবে এক্সাইটেড ইলেকট্রনিক লেভেলের মধ্যেও এরকম কতগুলো মানে লেভেল দেখানো আছে, যেগুলো এক্সাইটেড ইলেকট্রনিক লেভেলের অন্তর্গত ভাইব্রেশনাল লেভেল, যেগুলোকে 0, 1, 2 দিয়ে ডেজিগনেট করা হয়েছে। যখন ইলেকট্রনিক ট্রানজিশন হবে তখন গ্রাউন্ড ইলেকট্রনিক লেভেলের অন্তর্গত সব থেকে যে লোয়েস্ট ভাইব্রেশনাল লেভেল সেটা থেকে এক্সাইটেড ইলেকট্রনিক লেভেলের অন্তর্গত সব থেকে লোয়েস্ট, তারপরেরটা সবগুলো লেভেলেই ট্রানজিশন হবে। সেই ট্রানজিশন গুলোকে এ বি সি বলে দেখানো হয়েছে। মানে গ্রাউন্ড ইলেকট্রনিক লেভেলের অন্তর্গত লোয়েস্ট যে ভাইব্রেশনাল লেভেল 0 লেভেল, সেখান থেকে এক্সাইটেড ইলেকট্রনিক লেভেলের অন্তর্গত সব থেকে লোয়েস্ট লেভেল, মানে 0 থেকে 0 একটা ট্রানজিশন হয়েছে তাকে সি বলে দেখিয়েছে। 0 থেকে 2 তে একটা ট্রানজিশন হয়েছে তাকে বি বলে দেখিয়েছে। 0 থেকে 1 এ একটা ট্রানজিশন হয়েছে তাকে এ বলে দেখিয়েছে। তিনটে দেখো ট্রানজিশন দেখিয়েছে। তো ইলেকট্রনিক ট্রানজিশন, যে কোনো ইলেকট্রনিক ট্রানজিশন সেটা যে কোনো ইলেকট্রনিক লেভেল থেকে যে কোনো ইলেকট্রনিক লেভেলেই হোক না কেন, সেটা সবসময় একটা প্রিন্সিপাল মেনে চলে। সেই প্রিন্সিপালটার নাম হচ্ছে ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপাল। খালি এই প্রিন্সিপালের স্টেটমেন্টটা মনে রাখবে, আর কিছু মনে রাখতে হবে না। ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপাল কি বলছে, যে ইলেকট্রনিক ট্রানজিশন এতই দ্রুততার সাথে হয়, টেক্স প্লেস সো র্যাপিডলি that a vibrating molecule does not change its internuclear distance appreciably during the transition.
ইলেকট্রনিক ট্রানজিশন এতই দ্রুত হয় যে ভাইব্রেটিং মলিকিউল এই সময়ের মধ্যে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স কোনো রকম ভাবে চেঞ্জ করতে পারে না। তাহলে সোজা কথা হচ্ছে যে ইলেকট্রনিক ট্রানজিশন হলে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সটা অপরিবর্তিত থাকে। এটাই হচ্ছে আসল কথা। এত কথার পিছনে আসল কথা হচ্ছে এটা, যখন কোনো ইলেকট্রনিক ট্রানজিশন হবে সেটা এতই দ্রুততার সঙ্গে হতে থাকে যে ভাইব্রেটিং মলিকিউলের ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সটা অপরিবর্তিত থাকে। কেন অপরিবর্তিত থাকে? কারণ হচ্ছে ইলেকট্রন সে নিউক্লিয়াসের থেকে অনেক কম মাস যুক্ত, মানে সে হচ্ছে রোগা পাতলা তার চেহারা, আর নিউক্লিয়াস হচ্ছে হেভি ওয়েট। তো একটা রোগা পাতলা চেহারার জিনিসের পক্ষে দ্রুত মুভ করা যতটা সম্ভব, যেহেতু নিউক্লিয়াস হেভি তার পক্ষে অত দ্রুত মুভ করা সম্ভব নয়। এটাই বলছে দিস হ্যাপেন্স বিকজ দ্য ইলেকট্রনিক মুভমেন্ট ইজ মাচ মোর র্যাপিড compared to nuclear movements. Since the internuclear separation remains same, the electronic transition can be depicted as a vertical line. তাহলে এই ছবিটা মনে রাখতে হবে এবং ফ্রাঙ্ক কন্ডন প্রিন্সিপালের স্টেটমেন্টটা খালি মনে রাখতে হবে। ইলেকট্রনিক স্পেকট্রা থেকে এইটুকুই তোমাদের, মানে এই এই অংশটা পর্যন্ত যতটা পড়ালাম তার থেকে এইটুকু তোমাদের ভালো করে মনে রাখতে হবে। এবার একটা প্রশ্ন আসতে পারে যে আমি ভাইব্রেশনাল লেভেল 0 থেকে এক্সাইটেড ইলেকট্রনিক লেভেলের 0-তে যেতেও যে লাইন পাচ্ছি, 0 থেকে 1-এ যেতেও যে লাইন পাচ্ছি, 0 থেকে 2-এ যেতে যে লাইন পাচ্ছি, সবার কি ইন্টেন্সিটি তাহলে একই হবে? কারণ যেহেতু এখানে কোনো সিলেকশন রুল নেই যে 0 থেকে 1-এই যেতে হবে বা 1 থেকে 2-তে যেতে হবে, এরকম কোনো সিলেকশন রুল যেহেতু নেই, তাহলে এই প্রিন্সিপল অনুযায়ী আমার একটা ধারণা হবে যে প্রত্যেকটা লাইনেরই তাহলে ইন্টেন্সিটি সমান হওয়া উচিত। কিন্তু ইন অ্যাকচুয়াল প্র্যাকটিস সেটা হয় না। তো কেন হয় না সেই ডিটেলিং এ আর আমি গেলাম না। এরপরে যে অংশটা পড়াচ্ছি সেটা হচ্ছে ফ্লোরোসেন্স বলতে কি বোঝায়। তোমাদের সিলেবাসে দেখলাম ফ্লোরোসেন্স বলতে কি বোঝায় এটা হচ্ছে, সেই জন্য ফ্লোরোসেন্সটা আমি একটুখানি বলছি। ফ্লোরোসেন্স বোঝানোর জন্য দেখো ফসফোরোসেন্সের পাশে একটা ছবি আঁকা আছে, এটা একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম। অ্যাকচুয়ালি যদি ইলেকট্রনিক লেভেল এঁকে আমি বোঝাতে চাই তাহলে ব্যাপারটা আরেকটু মানে গোলমেলে লাগবে, সেই জন্য সহজভাবে বোঝানোর জন্য এই স্কিম্যাটিক ডায়াগ্রামটা ইউজ করা হয়েছে। যখন ইলেকট্রনিক ট্রানজিশনকে এরকম স্কিম্যাটিক্যালি রিপ্রেজেন্ট করা হয় সেই ডায়াগ্রামটার একটা নাম আছে, সেই ডায়াগ্রামটাকে বলা হয় জ্যাবলনস্কি ডায়াগ্রাম। তাহলে জ্যাবলনস্কি ডায়াগ্রাম দিয়ে আমরা এই ফ্লোরোসেন্স বা ফসফোরোসেন্স এই ঘটনাগুলোকে বলতে পারি। তো যেহেতু তোমাদের সিলেবাসে ফসফোরোসেন্স নেই, আমি ফসফোরোসেন্স বলার দিকে যাচ্ছি না, শুধুমাত্র ফ্লোরোসেন্সটাই বলছি। ফ্লোরোসেন্স কি? ফ্লোরোসেন্স হচ্ছে স্পন্টেনিয়াস এমিশন অফ ফোটন বাই অ্যান এক্সাইটেড স্টেট অ্যাকম্পানিড বাই এ ট্রানজিশন টু দ্য গ্রাউন্ড স্টেট। এখানে যে গ্রাউন্ড স্টেটটা এঁকেছে একটা লাইন দিয়ে, এটা অ্যাকচুয়ালি গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট। তো গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট যেমন আছে সেরকম এক্সাইটেড ইলেকট্রনিক স্টেটও আছে। সেইগুলোকে ওপরে যে লেভেলগুলোকে 0, 1, 2 দেখানো হয়েছে, এগুলো অ্যাকচুয়ালি ভাইব্রেশনাল লেভেল, কিন্তু হায়ার ইলেকট্রনিক লেভেলের অন্তর্গত ভাইব্রেশনাল লেভেল। তো গ্রাউন্ড স্টেটে যখন কোনো মলিকিউল বসে আছে, সে যদি রেডিয়েশন অ্যাবজর্ব করে, যেটাকে এইচ নিউ বলা হয়েছে, সে রেডিয়েশন অ্যাবজর্ব করে এক্সাইটেড ইলেকট্রনিক লেভেলের অন্তর্গত যে সব থেকে টপ ভাইব্রেশনাল লেভেল সেইখানে গেছে। তো একটা স্যাম্পল নিয়ে আমি যখন কাজ করছি, মলিকিউল তো আর একটা নেই, প্রচুর সংখ্যক মলিকিউল আছে, তাহলে একটা মলিকিউলই গেছে এরকম নয়, রেডিয়েশন অ্যাবজর্ব করে যারা যথেষ্ট শক্তি অর্জন করতে পেরেছে সবাই গেছে। কিন্তু এক্সাইটেড ইলেকট্রনিক লেভেলে যখন তারা গেল, তারা কিন্তু কেউই স্টেবল অবস্থায় নেই, এবং তার আশপাশে আরো এক্সাইটেড মলিকিউল সে ছাড়াও আছে। তাহলে তারা কি করবে? এক্সাইটেড স্টেটে গিয়ে তারা পরস্পরের মধ্যে কোলাইড করবে, মানে কলিশন করবে। কলিশন করার ফলে কি হবে? তাদের কিছুটা এনার্জি লস হবে। এনার্জি লস হওয়ার দরুন তারা কি করবে?
তারা যে এক্সাইটেড ইলেকট্রনিক লেভেলের অন্তর্গত ভাইব্রেশনাল লেভেলে গেছিল, সেখান থেকে আস্তে আস্তে এনার্জি ছাড়তে ছাড়তে কেউ কেউ আবার গ্রাউন্ড ইলেকট্রনিক লেভেলেই ফিরে আসবে। তো এই এক্সাইটেড ইলেকট্রনিক লেভেলের অন্তর্গত যে ভাইব্রেশনাল লেভেল, সেখান থেকে এই গ্রাউন্ড লেভেলে ফিরে আসার ঘটনাটা দুরকম ভাবে হতে পারে। একটা হচ্ছে যে সে যারা আর কি এক্সাইটেড লেভেলে গেল, তারা আশপাশের অন্যান্য এক্সাইটেড মলিকিউলগুলোর সঙ্গে কলিশন করে কিছুটা এনার্জি লস করলো, এবং তারা এক্সাইটেড ইলেকট্রনিক লেভেলেরই অন্তর্গত যে ভাইব্রেশনাল লেভেল, সেগুলোকে ল্যাডারের মতো ধরে, সিঁড়ির মতো ধরে আস্তে আস্তে এক্সাইটেড লেভেলেরই 2 থেকে ধরো 0-তে পৌঁছালো। এবং এই ধরনের ট্রানজিশন কিন্তু রেডিয়েশন লেস। মানে কি বলতে চাইছি, যে এক্সাইটেড ইলেকট্রনিক লেভেলের অন্তর্গত ভাইব্রেশনাল লেভেলের টপ মোস্ট থেকে সেই এক্সাইটেড লেভেলেরই অন্তর্গত যেটা লোয়ার ভাইব্রেশনাল লেভেল, সেইখানে পৌঁছাতে পারে উইদাউট এমিটিং রেডিয়েশন। এই ধরনের ঘটনাকে বলা হয় ইন্টারনাল কনভার্সন। এটাতে কোনো রেডিয়েশন সে এমিট করলো না। এটা এক ধরনের পসিবিলিটি হতে পারে। 2 নম্বর পসিবিলিটি কি না, সে এক্সাইটেড ইলেকট্রনিক লেভেলের অন্তর্গত যে সব থেকে লোয়েস্ট ভাইব্রেশনাল লেভেল, সেখানে পৌঁছালো, সেখান থেকে আবার গ্রাউন্ড লেভেলে সে পৌঁছালো বাই এমিটিং রেডিয়েশন। যদি সে রেডিয়েশন এমিট করে গ্রাউন্ড লেভেলে ফিরে আসে, তাহলে তাকে আমরা বলবো ফ্লোরোসেন্স। এবার যেহেতু সে এক্সাইটেড লেভেলে গিয়ে কিছুটা এনার্জি লস করে ফেলেছে, তাহলে যে ফ্রিকোয়েন্সি নিয়ে সে এক্সাইটেড লেভেলে গেছলো, সেই একই ফ্রিকোয়েন্সি লাইট কিন্তু সে এমিট করবে না, তার থেকে কম ফ্রিকোয়েন্সির লাইট এমিট করবে। সেই জন্য ফ্লোরোসেন্সের ক্ষেত্রে সবসময় ইনসিডেন্ট যে ফ্রিকোয়েন্সির লাইট নিয়ে সে যাচ্ছে, তার থেকে যে লাইটটা এমিট করবে তার ফ্রিকোয়েন্সি সবসময় কম হবে। এবং যতক্ষণ পর্যন্ত তুমি লাইট সোর্সের ব্যাপারটা অক্ষুণ্ণ রাখবে, যতক্ষণ আর কি সাবস্টেন্সটাকে লাইট দিয়ে তুমি মানে রেডিয়েট করবে, ততক্ষণ পর্যন্ত ফ্লোরোসেন্স স্থায়ী হবে। যেই তুমি রেডিয়েশনের সোর্সকে সরিয়ে নিয়ে যাবে, অমনি কিন্তু ফ্লোরোসেন্সটা স্টপড হয়ে যাবে। এটা হচ্ছে ফ্লোরোসেন্সের বৈশিষ্ট্য। তো তোমাদের সিলেবাসে ফ্লোরোসেন্স কাকে বলে এটা আছে, এবং সেটা কিভাবে সেটা কিভাবে এনার্জি লেভেল ডায়াগ্রাম দিয়ে স্কিম্যাটিক্যালি রিপ্রেজেন্ট করা যায়, সেটা এখানে দেখালাম। এর সাথেই কিন্তু আবার ফসফোরোসেন্সটাও দেখানো আছে, কিন্তু যেহেতু ফসফোরোসেন্স তোমাদের সিলেবাসে নেই, সেই জন্য আমি ফসফোরোসেন্স নিয়ে আর কিছু বলছি না। আচ্ছা, এরপরে আর একটা অংশ আছে ইলেকট্রনিক স্পেকট্রার। সেটা হচ্ছে যে ইলেকট্রনিক স্পেকট্রা অ্যাকচুয়ালি আমরা ভিজিবল রিজিয়নে আমরা পাই। আমরা দেখেছিলাম যখন রোটেশনাল স্পেকট্রা পড়ছি তখন মাইক্রোওয়েভ রিজিয়নে পাচ্ছি, যখন ভাইব্রেশনালে নেমে এলাম তখন ইনফ্রারেড রিজিয়নে পাচ্ছি, আর ইলেকট্রনিক স্পেকট্রা যখন আমরা দেখছি তখন সেটা কিন্তু ভিজিবল রিজিয়নে পাচ্ছি। তো এই ইলেকট্রনিক স্পেকট্রা পাওয়ার সময় কি কি ধরনের ট্রানজিশন হতে পারে সেটা একটা ছবি দিয়ে দেখানো আছে। ছবিটাতে একটু ভুল আছে। সব থেকে লোয়েস্ট লেভেল হচ্ছে, কি কি ধরনের ট্রানজিশন হতে পারে, সব থেকে লোয়েস্ট লেভেলে আছে সিগমা অরবিটাল, সিগমা মলিকিউলার অরবিটাল। তারপরে আবার সিগমা আছে, ওটা পাই হবে। পাই এর পরে হচ্ছে এন, নন বন্ডিং। তারপর পাই স্টার, সব থেকে ওপরে আছে সিগমা স্টার। তো এখানে বলছে 3 ধরনের মলিকিউলার অরবিটাল আছে। একটা ক্যাটাগরি হচ্ছে সিগমা, সিগমা স্টার, মানে সিগমার বন্ডিং অ্যান্টি বন্ডিং, পাই এর বন্ডিং অ্যান্টি বন্ডিং, পাই আর পাই স্টার, এবং এন। এন এর কিন্তু কোনো এন স্টার হয় না। এন হচ্ছে নন বন্ডিং অরবিটাল, সুতরাং সে আর কোনো অ্যান্টি বন্ডিং তৈরি করবে এটা এক্সপেক্টেড নয়। তাহলে ট্রানজিশন কি কি হতে পারে? এক হতে পারে সিগমা থেকে সিগমা স্টারে ট্রানজিশন, একটা হতে পারে পাই থেকে পাই স্টারে ট্রানজিশন, একটা হতে পারে এন থেকে সিগমা স্টারে ট্রানজিশন,
একটা হতে পারে এন থেকে পাই স্টারে ট্রানজিশন। 4 ধরনের ট্রানজিশন হতে পারে। মলিকিউলের নেচার কিরকম তার উপর ডিপেন্ড করবে কখন কি ধরনের ট্রানজিশন হবে। তো এগুলো ডিটেলে খুব একটা পড়ার দরকার নেই, খালি কি কি ধরনের ইলেকট্রনিক ট্রানজিশন হতে পারে, কি কি ধরনের ইলেকট্রনিক ট্রানজিশন হতে পারে সেইটা খালি মনে রাখবে। এবং অর্গানিক মলিকিউল গুলো নিয়ে যখন আমরা ডিল করব, যার মধ্যে সি ডাবল বন্ড সি, সি ট্রিপল বন্ড সি, এসব মানে গ্রুপিং গুলো আছে, সেগুলোতে সাধারণত পাই পাই স্টার ট্রানজিশন হয়ে থাকে। তো ইলেকট্রনিক স্পেকট্রা সম্পর্কে এটুকু জানলেই তোমাদের চলবে। এরপরে আর একটা পোর্শন আছে, সেটা হচ্ছে এনএমআর স্পেকট্রা। তো তোমাদের কি আর সময় হবে? এনএমআর স্পেকট্রাটা তাহলে বলতাম, একটুখানি, বেশি কিছু বলার নেই, কিন্তু একটুখানি জাস্ট কেন এনএমআর স্পেকট্রা অরিজিনেট করে সেই ব্যাপারটা জাস্ট একটুখানি বলে দিলাম। আর তোমরা একটুখানি পড়ে দেখো, আমি তো তোমাদের মেটেরিয়ালটা পাঠিয়ে দিয়েছি, আশা করি এখান থেকে তোমরা বুঝতে পারবে। খালি প্রথমে কেন এনএমআর স্পেকট্রা আসছে এই ব্যাপারটা খালি একটুখানি বলে নি। এনএমআর এর ফুল ফর্ম হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স স্পেকট্রা, এবং এই ধরনের স্পেকট্রা রেডিও ফ্রিকোয়েন্সি রিজিয়নে দেখা যায়। কেন দেখা যায়, মানে কেন এনএমআর স্পেকট্রাটা দেখা যায়, তার কারণ হচ্ছে যে নিউক্লিয়াসের একটা মানে নিউক্লিয়াস অফ অ্যাটমের একটা ম্যাগনেটিক প্রপার্টি আছে। তার জন্য যদি কোনো নিউক্লিয়াসকে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে প্লেস করা হয়, তাহলে মানে এনার্জি লেভেলের মধ্যে আর কি তফাৎ দেখা যায়, এবং তার জন্যই এনএমআর স্পেকট্রার জন্ম। এবার সব ধরনের নিউক্লিয়াসই কি এনএমআর স্পেকট্রার জন্ম দিতে পারে তা কিন্তু নয়। দেখো এখানে কতগুলো নিউক্লিয়াসকে দেওয়া হয়েছে, H11, C13-6, H21, নাইট্রোজেন 14-7, C12-6 ও 16-8, এই 3 ধরনের নিউক্লিয়াসকে দেওয়া হয়েছে। এবং সেখান থেকে দেখাতে কি চাওয়া হয়েছে, যে প্রথম যে ক্যাটাগরি H11, C13-6, এগুলোতে মাস নাম্বারও অড এবং অ্যাটমিক নাম্বার সেটা কখনো ইভেন কখনো অড। তো যাই হোক, যেরকমই হোক না কেন, তাদের স্পিন কোয়ান্টাম নাম্বার I is equal to half। সেকেন্ডটা H21, N14-7, মাস নাম্বার ইভেন, অ্যাটমিক নাম্বার অড, স্পিন কোয়ান্টাম নাম্বার I is equal to 1। থার্ড যে ক্যাটাগরিটা, তাতে দুটোই ইভেন এবং স্পিন কোয়ান্টাম নাম্বারটা হচ্ছে 0। তো এই 3 ধরনের ক্যাটাগরির মধ্যে প্রথম 2 ধরনের ক্যাটাগরি কিন্তু এনএমআর অ্যাক্টিভ হবে, আর থার্ড যে ক্যাটাগরিটা, যেখানে মাস নাম্বার এবং অ্যাটমিক নাম্বার দুটোই ইভেন, তারা কিন্তু এনএমআর ইনঅ্যাক্টিভ হবে। তাহলে এনএমআর অ্যাক্টিভ হতে গেলে আমাকে মনে রাখতে হবে যে মাস নাম্বারকে অড হতে হবে, অ্যাটমিক নাম্বারকে হয় ইভেন না হলে অড হতে হবে, তবে সে এনএমআর অ্যাক্টিভ হবে। আর মাস নাম্বার ইভেন আর অ্যাটমিক নাম্বার অড যদি হয়, তাহলে সেও এনএমআর অ্যাক্টিভ হবে। তাহলে মাস নাম্বার এবং অ্যাটমিক নাম্বারের মধ্যে কোনো একটাকে অড হতে হবে, তবেই কিন্তু মানে সেই ধরনের নিউক্লিয়াসটা এনএমআর অ্যাক্টিভ হবে। আমরা সাধারণত 2 ধরনের এনএমআর এর কথা পড়ি, একটা হচ্ছে H1 আর একটা হচ্ছে C13 এনএমআর। H1 কে বলা হয় প্রোটন এনএমআর, আর C13 কে C13 এনএমআরই বলা হয়। এবার কেন এই ধরনের স্পেকট্রার সৃষ্টি হয় সেটা এইখানে দেখো প্রিন্সিপল বলে বলা আছে। কি বলছে, যে প্রোটন এবং নিউট্রন, এরা ইলেকট্রন যেমন নিজের অক্ষের চারদিকে রোটেট করে, প্রোটন এবং নিউট্রন এরাও কিন্তু নিজের অক্ষের চারদিকে রোটেট করে। এবং আমরা জানি যে রোটেটিং চার্জ স্ফিয়ার সবসময় একটা ম্যাগনেটিক মোমেন্টের সৃষ্টি করে। সুতরাং নিউক্লিয়াস হ্যাভিং অ্যান অড নাম্বার অফ প্রোটনস অর নিউট্রনস অর বোথ
be able to generate a magnetic field. তাহলে যে সমস্ত নিউক্লিয়াসের মধ্যে মাস মানে ইভেন বা অড সংখ্যক প্রোটন বা নিউট্রন আছে, তারা যেহেতু নিজের অক্ষের চারদিকে রোটেট করতে পারে, তারা একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে। এবার এই টাইপের নিউক্লিয়াসকে যদি আমরা একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে প্লেস করি, তাহলে নিউক্লিয়ার ম্যাগনেটিক ফিল্ড ইন্টারাক্টস উইথ দ্য এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। তাহলে নিউক্লিয়াসের এই প্রোটন এবং নিউট্রনের রোটেশনের দরুন যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, তারা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের সাথে ইন্টারাক্ট করে। Under these conditions, the nucleus behaves like a tiny bar magnet and can take up different orientations with respect to the applied magnetic field. এই অবস্থায় এই নিউক্লিয়াস গুলো বার ম্যাগনেটের মতো কাজ করে এবং এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে সে ডিফারেন্ট ওরিয়েন্টেশন নেয়। যদি স্পিনকে আমরা ক্যাপিটাল আই দিয়ে ডিনোট করি, তাহলে টোটাল নাম্বার অফ ওরিয়েন্টেশন হবে 2i + 1। তাহলে আই যখন হাফ হবে, তাহলে 2i + 1 হবে 2, অর্থাৎ দু ধরনের ওরিয়েন্টেশন আমরা পাবো। একটা হবে অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, আর আরেকটা হবে অপোজিট টু দ্য অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। তাহলে যেহেতু নিউক্লিয়াস গুলোর মধ্যে অড সংখ্যক প্রোটন এবং নিউট্রন আছে এবং তারা যেহেতু রোটেশনের দরুন ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, তাহলে তাদেরকে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে ফেললে তাদের মধ্যে একটা এনার্জি স্প্লিটিং চলে আসবে। যদি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড না থাকে, তাহলে ম্যাগনেটিক মুভমেন্টস অফ প্রোটনস হ্যাভ র্যান্ডম ওরিয়েন্টেশন। দেখো এখানে ছবি দিয়েছে, যদি কোনো এক্সটার্নাল ফিল্ড না থাকে, তাহলে এরা নিজেরা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলেও সেগুলোর ওরিয়েন্টেশনটা কিন্তু খুব একটা রেগুলার কিছু থাকে না, র্যান্ডম ওরিয়েন্টেশন থাকে। কিন্তু যখনই কোনো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে প্লেস করা হলো, তখন কিন্তু দেখা যাবে এদের মধ্যে একটা স্প্লিটিং চলে আসছে। দ্য ডিফারেন্স বিটুইন দ্য এনার্জি স্টেটস ইজ ডেজিগনেটেড বাই ডেল্টা ই, এবং এই দুটো স্টেটের মধ্যে একটা এনার্জি ডিফারেন্স চলে আসছে, যার ভ্যালুটা ডিপেন্ড করছে তুমি কি অ্যামাউন্টের ফিল্ড মানে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করেছো। when energy of radiation in radio frequency region matches with the energy difference between two energy states, then the nuclei absorb some of the energy and raise to the higher energy state. By detecting this absorption energy, we can draw a plot of absorption energy versus magnetic field strength, which gives a signal that signifies the absorption of energy at a particular strength. Such a graph is called NMR spectra. অর্গানিক মলিকিউলকে আইডেন্টিফাই করার জন্য NMR স্পেকট্রা অত্যন্তই গুরুত্বপূর্ণ। এবং এই যে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডে প্লেস করা হলো, সেখান থেকে কতটা এনার্জি অ্যাবজর্ব করবে সেটা ডিপেন্ড করবে দুটো ফ্যাক্টরের উপর, ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনকামিং রেডিয়েশন এবং স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। আর কিসের উপর ডিপেন্ড করবে, যে মানে তুমি যদি প্রোটন NMR কে নিয়ে ডিল করো, তাহলে প্রোটন গুলো কিরকম কেমিক্যাল এনভায়রনমেন্টে আছে তার উপরেও কিন্তু ডিপেন্ড করবে। যেমন ধরো তুমি যদি CH3OH নাও, দু ধরনের প্রোটন এখানে আছে, একটা হচ্ছে কার্বনের সঙ্গে যুক্ত প্রোটন, আর একটা হচ্ছে অক্সিজেনের সঙ্গে যুক্ত প্রোটন। এদের কিন্তু কেমিক্যাল এনভায়রনমেন্টটা আলাদা। কিভাবে আলাদা না, electron density around the proton of CH bond is greater as compared to electron density around the proton of OH bond. বলছে CH বন্ডের যে অ্যারাউন্ডে যে ইলেকট্রন ডেন্সিটি, সেটা কিন্তু OH বন্ডের অ্যারাউন্ডে যে ইলেকট্রন ডেন্সিটি তার থেকে বেশি। কেন না, অক্সিজেন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান কার্বন। সুতরাং CH প্রোটন গুলো যে ম্যাগনেটিক ফিল্ড এক্সপিরিয়েন্স করবে, OH প্রোটন কিন্তু মানে অক্সিজেনের সঙ্গে অ্যাটাচড যে প্রোটন,
সে কিন্তু একই ম্যাগনেটিক ফিল্ড এক্সপিরিয়েন্স করবে না। এবং দেখা গেছে যে এক্সপিরিয়েন্সড ম্যাগনেটিক ফিল্ড বাই প্রোটনস অফ OH bond is greater than that of the proton of CH bond. This means in order to resonance with radiation of a particular frequency, CH proton requires a greater applied field than OH proton. তাহলে এদের মধ্যে এনার্জি ডিফারেন্স হয়ে গেল, এবং এখান থেকে আমি এই প্রোটনগুলোকে আলাদা আলাদা ভাবে চিনতে পারবো, মানে তার সিগন্যালগুলোর ভ্যালুগুলো আলাদা আলাদা আসবে, এবং সেখান থেকে আমি কোন ধরনের প্রোটন আছে সেটাকে সিগনিফাই করতে পারবো, এবং আলটিমেটলি সেটাকে কাজে লাগিয়ে আমি অ্যাকচুয়ালি কিন্তু স্ট্রাকচার অফ মলিকিউল সেটাকে বার করতে পারবো। এটাই হচ্ছে NMR স্পেকট্রার বড় কথা। তারপরে দু একটা জিনিস আছে, যে কেমিক্যাল শিফট বলতে কি বোঝাও, দেখবে একটা ডেফিনেশন দেওয়া আছে, এবং সেখানে বলা হবে যে কেমিক্যাল শিফট বার করার জন্য একটা রেফারেন্স কম্পাউন্ড ইউজ করা হয়, তার নাম কি, কেন রেফারেন্স হিসাবে ইউজ করা হয়। এই জিনিসটা নিজেরা খালি পড়ে নিও, তাহলেই হবে। আর তারপরে যেগুলো আছে ওগুলো আর পড়ানোর দরকার নেই, পড়ার দরকার নেই। ফ্যাক্টরস অ্যাফেক্টিং কেমিক্যাল শিফট ভ্যালু, এইসবগুলো আর না পড়লেও চলবে। ঠিক আছে? তো স্পেকট্রোস্কোপি স্পেকট্রোস্কোপির যে অংশ তোমাদের সিলেবাসে আছে সেটা আমি শেষ করলাম। আর এখান থেকে যতটা সম্ভব তোমরা যাতে পারো সেরকম প্রশ্নই আমি কোয়েশ্চেন ব্যাংকে দেব। যদি একটু পড়ো, এখান থেকে কিন্তু আনসার করা খুব একটা মুশকিলের কিছু নয়। কি হলো, কেউ কিছু বলবে কি? হ্যালো? হ্যাঁ ম্যাম, বলছি যে এনআরএম এর ফুল ফর্মটা কি? না ম্যাম, না ম্যাম, ঠিক আছে। নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স স্পেকট্রোস্কোপি। পড়িয়ে দিলাম এই অংশটা। এবার এখান থেকে যেটা মানে যদি মনে হয় যে এই অংশটা তৈরি করতে পারবো তাহলে করবে, কারণ এখান থেকে প্রশ্ন খুব একটা শক্ত কিছু হবে না, কিছু এক্সপ্রেশন খালি পড়তে হবে, তাহলেই এই অংশটা থেকে আনসার করতে পারবে। ম্যাম, আচ্ছা, হ্যাঁ বলো। ম্যাম বলছি এই এই পার্টটা থেকে ওই ম্যাথ আর থিওরি কিছু থাকবে, মানে কত নাম্বার থাকতে পারে মিড টার্ম টু এ? কত থাকতে পারে? 5-6 নম্বর। ম্যাম তার মিড টার্ম থেকে টু এ? না, মিড টার্ম টুতে তো এটা কিন্তু অ্যাকচুয়ালি মিড টার্ম টুতে আমি কোয়েশ্চেনে ঢোকাবো না, এটা তোমাদের এন্ড সেমে ঢোকাবো। আচ্ছা মিড আচ্ছা, টার্ম টুতে যেগুলো ঢোকাবো সেটা তো অ্যাবজর্পশন বা ওই অংশগুলো ঢোকাবো, এটা এই ওকে ওকে। অংশটা আমি ঢোকাবো না। অ্যাবজর্পশন থাকবে, তারপরে থাকবে তোমার ওই কি বলে কলয়েড থাকবে, তার সাথে হচ্ছে সলিড স্টেটের কিছু অংশ আছে তোমাদের সিলেবাসে সেটা থাকবে, আর অর্গানিকের কিছু অংশ আছে তার মধ্যে। মানে এতই কম সময়ে যে অর্গানিকটা আমি সিলেক্টেড কিছু তোমাদের বলে দেবো, সেই জিনিসগুলো করবে, না হলে অর্গানিক এখন পুরো পড়ানো তো অসম্ভব ব্যাপার, প্রচুর জিনিসপত্র আছে। আচ্ছা, ওকে ম্যাম। আর একটা কথা বলছি, যে তোমরা কি মানে যদি পারো আর কি, যদি বৃহস্পতিবার তো কলেজ ছুটি থাকছে ফাউন্ডেশন ডে উপলক্ষে, তো ওই দিন কি আর একটা অনলাইন ক্লাস করবে? তাহলে আমি সলিড স্টেটের কিছু অংশ করিয়ে দিতাম। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, অনলাইন কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তাহলে সলিড স্টেটের কিছু অংশ আমি মানে যেগুলো বোর্ডে আঁকতে বরং বেশি অসুবিধা, এখানে ছবি দেখলে বেশি সুবিধা, সেই জিনিসটা তাহলে আমি করিয়ে দেবো। তাহলে বৃহস্পতিবার কি তোমরা সকালের পারবে ক্লাস করতে, না এরম সময় করবে? এরম সময়। এরম সময় করবে, আচ্ছা। আর একটা ব্যাপার, যে তোমাদের অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা কিভাবে দেবো অনলাইনে ক্লাস নিলে, এটা তো আমি ঠিক বুঝতে পারছি না। এই ব্যাপারটা বলো, তোমরাই সাজেস্ট করো, মানে ম্যাম ক্লাস আমি হুম। নেম লিস্টে যারা যারা আছে সেটা পার্টিসিপেন্টদেরকে স্ক্রিনশট নিয়ে হ্যাঁ, নেম লিস্টের পাশে টিক দিয়ে আপনাকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ পাঠিয়ে দাও, কারণ ক্লাস যখন করেছো তার তো একটা রেকর্ড থাকা দরকার।
তাহলে ওটা হ্যাঁ, একটু পাঠিয়ে দাও। অস্মিত আইটিটা পাঠিয়ে দিচ্ছে, আমি সিএসসিটা পাঠিয়ে দিচ্ছি। অস্মিত আছে নাকি ক্লাস? মানে অস্মিত তো এখানে আছে বলে আমার মনে হচ্ছে না। তুমি সবার নাম দেখে পাঠিয়ে দাও, তারপর আমি ভাগ করে নেব। ঠিক আছে। হুম। তাহলে তোমাদের স্টাডি মেটেরিয়াল দেওয়া আছে, একটু দেখে নাও। যদি কিছু অসুবিধা হয় শুক্রবার যখন ক্লাসে যাব জিজ্ঞাসা করে নিও। তবে বেশি জিজ্ঞাসা না করাই ভালো, তাহলে আর আমি এগোতে পারবো না। মোটামুটি দেখে নাও, এখান থেকে খুব শক্ত প্রশ্ন কিছু হবে না। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম বলছি যে কালকে কেমিস্ট্রি মিড সেম ওয়ানের ইয়েটা দেখাতে পারবেন পেপারটা? না গো, কালকে তো আমার থাকে না। কালকে আচ্ছা তো তুমি শুক্রবার দেখতে পারো, ওকে ম্যাম। কালকে তো থাকে না। যাদের বাকি আছে শুক্রবার যদি পারো দেখে নিও, ম্যাম আর কিন্তু আমি দেখাবো না। হ্যাঁ, কে বলো? ম্যাম বলছিলাম মিড টার্ম 2 তে অর্গানিক কেমিস্ট্রি থাকবে তো ম্যাম? হ্যাঁ, অর্গানিক থাকবে তো। সেই জন্য তো তোমাদের অ্যাসাইনমেন্টে আমি অর্গানিকে অর্গানিক কত দূর দিয়েছি। অবধি থাকবে ম্যাম? আরে যে জিনিসগুলো আমি দেখবে ক্লাসেই বলে দেবো যে এইগুলো থাকবে। মানে আছে তো অনেক কিছুই, তো সবকিছু তো এখন সম্ভব নয় করা। যে জিনিসগুলো আমি বলবো যে এইগুলো একটু দেখবে, সেই জিনিসগুলো দেখে আসবে জাস্ট। ব্যাস, সেগুলোই মিড ওকে ম্যাম, টার্মেও ওকে। থাকবে আর সেগুলো এন্ড সেমেও থাকবে। ঠিক আছে। আর ম্যাডাম অ্যাসাইনমেন্টে যে রোসানভ মডেল যেটা দেওয়া আছে ওটা কি আপনি ক্লাসে আগে ডিসকাস করে দেবেন? এই ক্লাসে ডিসকাস করলে আর কবে জমা দেবে তোমরা? তাহলে দেখছি আমি অনলাইনে যদি বলে দেওয়া যায়, তাহলে সেখান থেকে নিজেরা একটু লিখে নিও। হ্যাঁ, কারণ মানে অনলাইনে ধরুন রোজানা মডেল এখন ওইগুলো অনলাইনে কে কিরকম আঁকবে, তারপর আপনি বলবেন যে হয় না, তখন বুঝতে পারছেন তো একটা ইন্টারনালের মার্কসের ব্যাপার আছে ঠিক আছে, ওই জন্যই। ঠিক আছে, ঠিক আছে, আমি বলে দেবো। তাহলে বৃহস্পতিবার দিন 7:30 থেকে করছো তোমরা, তাই তো ক্লাস? হ্যাঁ ম্যাম ম্যাম। ঠিক আছে। আর এই সংকল্প তুমি তাহলে বাবা পাঠিয়ে দাও। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। হুম। আমি লিভ করছি তাহলে, ঠিক আছে। যাই বল, তপতি ম্যাম কিন্তু হেভি ভালো। একদম একদম। বলছে যে অর্গানিক কিছু পড়তে হবে না, আমি যা বলবো সেগুলোই আসবে। তুই কি বার লিখছিস কি? সত্যিই ভালো। কোন কোন স্যার ম্যাম বলেছে রে কিছু পড়তে হবে না, আমি যেগুলো বলবো সেগুলো আসবে? না, প্রশ্নটা হচ্ছে কি কি অলোক স্যারের ছেলেও কি ভালো? আওয়াজ আসছিল না। না না, অলোক স্যার হচ্ছে অলোক অলোক স্যারের ওপরে কেউ নেই ভাই, অলোক স্যার অলোক স্যার হচ্ছে অলোক স্যার, বাট ইনি বলছে কোয়েশ্চেন না বলতে। না অলোক স্যার হচ্ছে না না, দেবতা। কোয়েশ্চেন বলে দেবো, কোয়েশ্চেন বলে দেবো। কথাটা বলতে আরেকটা স্যারের কথা মনে পড়লো, নীলেশ স্যার। নীলেশ স্যারের চেয়েও কি ভালো? আহ, ভালো তো আছে একটু। প্রক্সি দিলি ভাই, তুই তো আছিস ক্লাসে। আমি এখন ঢুকলাম। তুই ভাই তুই অনলাইন ঈদ ক্লাসে করছিস না? ভাই বসিয়া। আজকে তো ঈদ। অনলাইন ক্লাসে প্রক্সি চলছে, আলাদাই ভাই। এ ভাই এই সংকল্প। লিভ করলাম, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ কর শুভজিৎ, কেউ দেখছে না এখন তোকে। পৃথিবীর রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছে। আরেকটা অ্যাটেন্ডেন্স দিয়ে দে। গানটাকে শোনাচ্ছে। অরণ্য। জোরে দে, একটু জোরে দে।
সম্মান ভালো করেছিস, ওই অ্যাসাইনমেন্টের কথাটা জিজ্ঞাসা করি, আমি ওটা ভাবছিলাম যে ওটা কি করতে হবে। আরে না রে, এই ম্যাডামের উপর থেকে পুরো ভরসা আমার উঠে গেছে ভাই। রোজানা মডেল করে নিয়ে চলে যাবো, তারপর বলবে হয় না, বলে 20তেও যদি 0 দিয়ে দেয় ভাই আমি পুরো শেষ হয়ে যাবো তুই এবারে। তুই তুই Literally। অ্যাসাইনমেন্টের কথা তো ভাবছিস কেন? অ্যাসাইনমেন্ট করবার পরে সবাই আগে দেখাবো এই ভাই করে। শোন, হ্যালো হ্যালো হ্যালো, একটা কথা বলবো, রেগে যাস না ভাই। 14.5 পে এগুলো বলা মানাচ্ছে না ভাই। তুই আমার কথাটা ভাব, দুঃখটা ভাব আমার। আরে না, অ্যাসাইনমেন্টের ব্যাপারটা দেখ, অ্যাসাইনমেন্টটা তো তুই হ্যাঁ, করবি, আমি তারপরে আমি সবাইকে বুঝতে দেখাবি। পারছি, আমি বুঝতে পারছি ভাই। 14.5 পেলে আমিও এইসবই বলতাম, বাট আমি যেহেতু 4.5 দিয়েছি আমি খারাপই বলবো, ব্যাস যাই বলি। বাহ ভাই, ভালো লাফাচ্ছ ভাই, কোট কোট। ওকে বাই, গুড নাইট। হোক হোক, ব্যাপারটা হোক, ব্যাপারটা একটু হোক, এই লাফাটা হোক ওকে একটু। পালিয়ে গেল, তো কি ছেলে ভাই, চলেই গেল। কলেজ ছুটি থাকলে ভাই এই লাফড়া গুলো ভালোই হয়, কলেজ হলে ভাই এসব হয় না ভাই, সবাই ক্লান্ত হয়ে যায়। তুই চা বানা, তোকে এখানে জানতে হবে না কি হচ্ছে। তুই এতক্ষণ কোথায় ছিলিস? আমার মাইকটা বেশ ভাই বেশ। কে আছে? someone মেসেজ করছে, I am again very sorry to say that. কেলানে